তাহলে বোঝা গেছে। তাহলে একটা টেবিলের মোর দেন ওয়ান ফিল্ড যখন প্রাইমারি কি হওয়ার জন্য এলিজেবল, তখন একটাকে প্রাইমারি কি করতে হবে, বাকিগুলো তখন সেকেন্ডারি কি হবে। আর অল্টারনেট কি হচ্ছে, প্রাইমারি কি সিলেক্ট করার পর যেগুলো পড়ে থাকছে। স্যার। হ্যালো। স্যার, হ্যাঁ বলো। সেকেন্ডারি কিটা আরেকবার বলুন না। একটা টেবিলের যদি মোর দেন ওয়ান ফিল্ড প্রাইমারি কি হওয়ার জন্য এলিজেবল হয়, তখন আমরা যে কোনো একটাকে প্রাইমারি কি বানাবো। তখন বাকি যে কিগুলো এলিজেবল হয়েছিল প্রাইমারি কি হওয়ার জন্য, সেগুলোকে বলা হবে সেকেন্ডারি কি। যেমন এখানে রোল নাম্বারও প্রাইমারি কি হতে পারে, রেজিস্ট্রেশন নাম্বারও প্রাইমারি কি হতে পারে, ইমেল আইডিও প্রাইমারি কি হতে পারে, কিন্তু আমরা তো আর তিনটে প্রাইমারি কি করবো না, প্রাইমারি কি একটাই করব। তো তখন আমাদের রোলকে যদি প্রাইমারি কি বানাই, তাহলে রেজিস্ট্রেশন নাম্বার আর ইমেল আইডি হবে সেকেন্ডারি কি। যদি রেজিস্ট্রেশন নাম্বারকে বানাই, তাহলে রোল আর ইমেল হবে সেকেন্ডারি কি। আর অল্টারনেট কি কি কোনটা হবে বলো তো। ধরো তুমি যদি এ অন্য কোনো টেবিলের রেসপেক্টে ভাবো, এই টেবিলেও হয়, অন্য কোনো টেবিলের রেসপেক্টে তুমি যদি ভাবো, ধরো ধরো এই টেবিলটাতে, টিচার টেবিলে আইডি, নেম, এজ, ডিপার্টমেন্ট নাম্বার, তাই তো। তাহলে আইডি হচ্ছে প্রাইমারি কি, তাহলে প্রাইমারি কি বাদ দিয়ে বাকি যেগুলো পড়ে থাকছে, নেম, এজ, ডিপার্টমেন্ট নাম্বার, সেগুলো হচ্ছে অল্টারনেট কি। মানে একটা টেবিলে যতগুলো ফিল্ড আছে তার মধ্যে থেকে তুমি যখন একটা ফিল্ডকে প্রাইমারি কি করে ফেলবে, তখন ওটা বাদ দিয়ে বাকি যা পড়ে থাকছে, যে সেটটা পড়ে থাকছে, যে সেট অফ ফিল্ডসটা পড়ে থাকছে, সেটাই হচ্ছে অল্টারনেট কি। বাট অল্টারনেট কি আমার লাগে না কোথাও, তাই আমরা অল্টারনেট কি নিয়ে বদার্ড নই সেরকম। আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে প্রাইমারি কি যদি মোর দেন ওয়ান ফিল্ড নিয়ে থাকে, ইফ এ প্রাইমারি কি contains more than one field, then it is called as composite primary key. জেনারেলি প্রাইমারি কিতে একটা ফিল্ডই থাকে, কিন্তু অনেক সময় একটা ফিল্ড নিয়ে প্রাইমারি কি বানানো পসিবল হয় না, তখন আমাদেরকে মোর দেন ওয়ান ফিল্ড প্রাইমারি কিতে নিতে হয়, তখন সেটাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি। তোমাকে যদি কেউ প্রশ্ন করে, এই প্রশ্নটা কোন একটা কোম্পানির ইন্টারভিউতে করেছিল আমার মনে নেই, তোমাকে যদি বলা হয় যে এই প্রশ্নটা যদি করে যে আধার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার কোন কি এর আন্ডারে পড়ে, আধার কার্ড নাম্বার কোন কি এর আন্ডারে পড়ে, কোন কি হবে বলো তো, গেস করো তো। আধার কার্ড প্রাইমারি, আধার কার্ড প্রাইমারি কি কখনো হতে পারে? প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কি আধার কার্ড আছে? ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কি আধার কার্ড আছে? আধার কার্ড নেই এরকম অনেক মানুষই আছে, তাহলে আধার কার্ড প্রাইমারি কি কখনোই হতে পারে না। বুদ্ধি করে বলতে হবে। এতগুলো ধরনের কি পড়েছো, আমি অপশন দিচ্ছি তোমাদেরকে। প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, ইউনিক কি, সুপার কি। বলো দেখি কোন কিটা হবে আধার কার্ড। ইউনিক আধার কি কার্ড, হবে? স্যার আধার ইউনিক কি? কার্ড, আধার কার্ড ইউনিক কি হবে? কেন কি, কেন ইউনিক কি হবে? প্রথম কথা হচ্ছে আধার কার্ড ইউনিক, তাই তো। আধার কার্ড ইউনিক রাইট সবার স্যার, জন্য। রাইট। আধার কার্ড নন আপডেটেবল, আধার কার্ড নাম্বারটা নন আপডেটেবল। তোমার যদি আধার কার্ড হারিয়ে যায়, আধার কার্ড নাম্বার কি চেঞ্জ হয়ে যাবে? হবে না তো, ডুপ্লিকেট ইস্যু হবে, নাম্বার তো সেম থাকবে। আধার কার্ড ক্যান বি নাল, তাই তো। তাহলে এই ফিচার্সগুলো কোন কিতে আছে? ইউনিক কিতে। ইউনিক কি ক্যান বি নাল, তাই আধার কার্ড নাম্বার হচ্ছে ইউনিক কি। বোঝা গেছে? এবার যদি তোমাকে বলা হয়
মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার হুইচ টাইপ অফ কি, মোবাইল নাম্বার হুইচ টাইপ অফ কি, কি হবে? মোবাইল নাম্বারের গল্পটা হচ্ছে মোবাইল নাম্বার ইউনিক, স্যার বাট ওটা আপডেট করা যায়, মোবাইল আপডেটেবল। নাম্বার আপডেটেবল, গুড। সুপার কি হবে? মোবাইল নাম্বার আপডেটেবল না, সুপার কি আপডেট করা যাবে না। মোবাইল নাম্বার কান্ট বি নাল, মাস্ট হ্যাভ সাম ভ্যালু, মোবাইল নাম্বার মাস্ট হ্যাভ সাম ভ্যালু, স্যার প্রাইমারি কি? পারে না। প্রাইমারি কি তো আপডেটেবল নয়, কখনোই আপডেটেবল নয় প্রাইমারি। না না না, সরি। এখানে একটা নতুন কি এর গল্প আছে, দ্যাট কি ইজ কল্ড সারোগেট কি। যে এটা হচ্ছে এমন একটা কি, যে কিটা ইউনিক, যে কিটা নাল হতে পারে না, এবং যে কিটা আপডেটেবল। যদি কোনো একটা কি ইউনিক হয়, যদি কোনো একটা কি আপডেটেবল এবং সেটা কখনো নাল হতে পারে না, তখন সেটাকে বলা হয় সারোগেট কি। তো সারোগেট কির এক্সাম্পল মোবাইল নাম্বার, খুব রেয়ার এক্সাম্পল হয় সারোগেট কির, বাট সারোগেট কির একটা এক্সাম্পল হয় মোবাইল নাম্বার। ঠিক আছে, স্যার বলো। স্যার এখানে নালের কনসেপ্টটা কি, মানে আধার কার্ডে কিভাবে নাল হবে ওটা? আধার কার্ড নাল হবে মানে আধার কার্ড তো সবার নেই না, আধার কার্ড সবার, সমস্ত লোকের তো আধার কার্ড নেই, ঠিক আছে। আচ্ছা, মোবাইল নাম্বার তো সবার নেই, মানে মোবাইলও তো মোবাইল সবাই নাম্বার ইউজ করে। কান্ট বি নাল, ইট ক্যান বি নাল অলসো। সারোগেট কি নাল হতে পারে, নাল নাও হতে পারে, বোঝা গেছে। হ্যাঁ স্যার। কিন্তু মেন ডিফারেন্স বিটুইন ইউনিক কি অ্যান্ড সারোগেট কি ইজ ইট ইজ আপডেটেবল। বাকি কোনো কি আপডেটেবল নয়, প্রাইমারি কি আপডেটেবল নয়, ক্যান্ডিডেট কি আপডেটেবল নয়, ইউনিক কি আপডেটেবল নয়, ফরেন কি আপডেটেবল, ফরেন কি আপডেটেবল, বাট অল্টারনেট কি বলো বা প্রাইমারি কি বলো বা ক্যান্ডিডেট কি বলো বা ইউনিক কি বলো, কোনোটাই আপডেটেবল নয়। বাট এটা হচ্ছে সারোগেট কি হচ্ছে আপডেটেবল, এটা আপডেট করা যায়, বোঝা গেছে। কিন্তু তুমি যদি রিয়াল লাইফ সিনারিও ভাবো, কলেজে ভর্তি হতে যাবে, আধার কার্ড ছাড়া ভর্তি হতে পারবে, মোবাইল নাম্বার ছাড়া ভর্তি হতে পারবে। মোবাইল নাম্বার দিতেই হবে, কারো না কারো দিতে হবে, নিজের না থাকলেও জোগাড় করে দিতে হবে, বোঝা গেছে। তাহলে কি এর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার? দেখো বুঝতে পেরেছি। কল করবেন, সেকেন্ডারি কি এর ডেফিনেশনটা লিখবো একটু। সেকেন্ডারি কি, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো বাবা, লিখে নাও। হ্যাঁ স্যার। স্যার একবার ওই কম্পোজিট প্রাইমারি কিটাও একটু নামানোর সময় থেকেই দেবেন। কম্পোজিট প্রাইমারি কি হচ্ছে, যখন একটা ইফ এ প্রাইমারি কি কন্টেইনস মোর দেন ওয়ান ফিল্ড ইন ইট, দেন ইট ইজ কল কম্পোজিট প্রাইমারি কি, বা কম্পাউন্ড কিও বলে ওটাকে, অনেকে কম্পাউন্ড কিও বলে, কম্পোজিট প্রাইমারি কি বা কম্পাউন্ড কিও বলে। স্যার নিচে আপনি ওই সারোগেট কি যেটা বললেন ওই মোবাইল নাম্বারের ক্ষেত্রে, ওটা একটু ডেফিনেশনটা লিখে দেবেন, এটা তো ইয়েতে নেই। Surrogate, if a key can be updatable, then it is called the surrogate key. It can be null, it can't be null also, and it is always unique. বলে দিচ্ছি, মানে তিনটে ফিচার্স যেখানে থাকবে সেটাই সারোগেট কি আর কি। ইফ এ কি ইজ ইউনিক বাট updatable and it can be or can't be unique, can't be null, then it is called surrogate key. But surrogate key
ফিজিক্যাল এক্সিস্টেন্স রিয়াল লাইফে হয় না, ঠিক আছে? ফিজিক্যাল এক্সিস্টেন্স রিয়াল লাইফে সারোগেট কি নেই। ওকে, কি এর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার? দেখো, চলো তাহলে এবার আমরা অন্য কনসেপ্টে যাই। আচ্ছা, স্যার যদি প্যান তোমাকে কার্ড স্যার বলো। বলছে একটা কোশ্চেন ছিল। স্যার বলছি প্যান কার্ড নাম্বার তো তাহলে হবে ইউনিক কি, তাই না? প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, এগুলো সব ইউনিক কি। আচ্ছা এবার দেখো, তোমাকে যদি কেউ প্রশ্ন করে, ইন্টারভিউতে যদি তোমাকে প্রশ্ন করে ওয়াই উই রিকোয়ার্ড কি ইন ডিবিএমএস, ডিবিএমএস এ কি কেন দরকার, তো কি হবে উত্তরটা? যাতে ডিবিএমএস এ যাতে রিডান্ডেন্ট ডেটা না ইনসার্ট হয়, ডেটাবেসের মধ্যে যাতে, টেবিলের মধ্যে যাতে রিডান্ডেন্ট ডেটা না ইনসার্ট হয়, যাতে ডুপ্লিকেট ডেটা না ইনসার্ট হয়, তাই জন্য আমাদের কি দরকার, ঠিক আছে? ডুপ্লিকেট ডেটাকে ইনসার্ট করা আটকানোর জন্য আমাদের কি দরকার? ডুপ্লিকেট ডেটা, আমার রিডান্ডেন্ট ডেটা যাতে ইনসার্ট না হয়। স্যার এবার যে আরেকবার বলুন। টু প্রিভেন্ট দ্য ইনসার্টিং অফ রিডান্ডেন্ট ডেটা, আমাদের কি দরকার, মানে ভুলভাল ভ্যালু, ইনকনসিস্টেন্ট ভ্যালু, ডুপ্লিকেট ভ্যালু, রিডান্ডেন্ট ভ্যালু যাতে টেবিলের মধ্যে ইনসার্ট না হয়ে যায়, তাই জন্য আমাদের কি দরকার? কি সবসময় ইউনিক ভ্যালু টেবিলে ইনসার্ট করবে। একটা স্টুডেন্টের ডিটেলস একটা টেবিলের মধ্যে যদি কি না থাকে 10 বার 15 বার ইনসার্ট করা যাবে, দ্যাট ইজ নট এ গুড সেন্স, ওটা করা উচিত নয়। তাই জন্যই আমরা কি ইউজ করি, যাতে ডুপ্লিকেট ডেটা ইনসার্ট না হয়। ওকে, চলো হ্যাঁ নেক্সট আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ডেটা টাইপস অফ ডেটাবেস ইউজার্স। আমরা ফার্স্ট ইউনিটের যে পার্টটা কমপ্লিট করেছিলাম একদম ফার্স্ট দিন, সেই টপিকটার কন্টিনিউশন হচ্ছে এই টপিকটা। তো যারা পরে জয়েন করেছো তারা, আমি এক সেকেন্ড, আমি তোমাদেরকে সেই পিকচার্সগুলো দিয়ে দিচ্ছি, কারণ অনেকেই পরে জয়েন করেছো গ্রুপে, সেগুলো পাবে না, তো সেগুলো তোমরা রেকর্ডিং দেখে লিখে নিতে পারবে। ওটার কন্টিনিউশন হচ্ছে ইউনিট 1 এর কন্টিনিউশনটা হচ্ছে আজকের এইটা আর কি, ডেটাবেস ইউজার্স, মানে ডিবিএমএস এ আমাদের কত রকমের ইউজার আছে সেটা আমাদের জানতে হবে। তো বেসিক্যালি ডিবিএমএস এ অনেক রকমের ইউজার হয়। ফার্স্ট অফ অল হচ্ছে এন্ড ইউজার্স, মানে আমরা, ধরো ফেসবুককে যদি আমি, ফেসবুকের ডেটাবেসটাকে আমি যদি ভাবি, তাহলে ফেসবুকের ডেটাবেসের রেসপেক্টে আমরা কিন্তু আনসফিস্টিকেটেড ইউজার্স বা নেভ ইউজার্স বা এন্ড ইউজার্স, আমাদের কোনো টেকনিক্যাল, মানে হ্যাঁ এখন আমরা যারা পড়াশোনা করছি টেকনিক্যাল লাইন নিয়ে আমাদের টুকটাক টেকনিক্যাল বিদ্যা রয়েছে, কিন্তু সবার তো টেকনিক্যাল বিদ্যা নেই, ফেসবুক তো নন টেকনিক্যাল পার্সনরাও করে। তো তার মানে যে ইউজারদের ডেটাবেস সিস্টেম সম্বন্ধে কোনো নলেজ নেই, যে ইউজাররা ডেটাবেস সিস্টেমের সফটওয়্যারটার সাথে ডিরেক্টলি ইন্টারেক্ট করে না, তারা জাস্ট উপর থেকে একটা টুলস দেওয়া রয়েছে, যেরকম ফেসবুকে তুমি ফেসবুকের অ্যাপটা খুলবে, সেটা একটা টুলস, একটা ইন্টারফেস ফেসবুক প্রোভাইড করেছে, তুমি সেই ইন্টারফেস দিয়ে কাজ করে বেরিয়ে যাবে। তার ইন্টারনাল টেকনিক্যাল ফাংশনালিটিস নিয়ে আমরা বদার্ড নই। তাদেরকে বলা হয় এন্ড ইউজার্স, নেভ ইউজার্স বা আনসফিস্টিকেটেড ইউজার্স, ঠিক আছে? এরপরে আসে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স। অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স কারা? অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স হচ্ছে যারা সফটওয়্যার ডেভেলপার্স, সফটওয়্যার ডেভেলপার্সরা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স। যেমন ধরো আমি যদি রিয়াল লাইফ এক্সাম্পল দিই তোমাকে, ধরো তোমরা যখন কদিন পরেই তোমরা ইন্ডাস্ট্রিতে চাকরি করতে যাবে, তখন তোমরা দেখবে বিভিন্ন রকমের টিম রয়েছে। তুমি যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে চাকরি করো, মানে ডেভেলপার্স টিমে তুমি যদি থাকো, তুমি ডেভেলপমেন্ট করছো, হার্ডকোর ডেভেলপমেন্ট করছো, তুমি, তোমার কিন্তু ডেটাবেসের অ্যাক্সেস দেওয়া থাকবে না।
ইফ ইউ ওয়ান্ট দ্য ডেটাবেস অ্যাক্সেস, তখন তোমাকে ডিবি টিম থেকে, ডেটাবেস টিম থেকে রিকোয়েস্ট করে পারমিশন নিয়ে অ্যাক্সেস নিতে হবে কিছুক্ষণের জন্য। সো ইফ ইউ আর দ্য ডেভেলপার দেন ইউ আর কল্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। যারা সফটওয়্যার টুলসটাকে মানে ক্রিয়েট করছে তারা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। তাদের সাথে কিন্তু ডেটাবেসের কোনো ইন্টারাকশন থাকে না। কিন্তু তুমি যদি টেস্ট ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করো, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার না হয়ে তুমি যদি টেস্ট ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করো, তুমি যদি টেস্টিং টিমে কাজ করো, তোমাকে সাম সর্ট অফ পারমিশন ডেটাবেস অ্যাক্সেস করার জন্য দেওয়া থাকবে। কারণ টেস্ট করার জন্য তোমাকে রিয়েল লাইফ ডেটা নিয়ে কাজ করতে হয়। তো রিয়েল লাইফ ডেটা তুমি ডেটাবেসে পাবে, তো তখন তোমাকে তাদেরকে বলা হয় সফটওয়্যার টেস্টার বা কোয়ালিটি অ্যানালিস্ট। এদেরকে বলা হয় সফিস্টিকেটেড ইউজার্স। ঠিক আছে, কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ছাড়া তুমি ডিরেক্টলি ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারবে। যদি এটা করা যায় তখন তাদেরকে বলা হয় সফিস্টিকেটেড ইউজার্স। আর যারা ডিরেক্ট ডিবি টিমে রয়েছে, ডেটাবেস টিমে রয়েছে, তাদেরকে বলা হয় ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরস বা ডেটাবেস ম্যানেজার্সও বলে। ঠিক আছে, দে আর কল্ড স্পেশালাইজড ইউজার্স। তারা কোন ইউজারকে কি পারমিশন দেবে, কোন ইউজারের থেকে কখন পারমিশন তুলে নেবে, কখন পারমিশন দেবে, কতটুকু পারমিশন দেবে, সেই টোটাল জিনিসটা কিন্তু স্পেশালাইজড ইউজার্স বা ডিবিএ অ্যাসাইন করে। ধরো তোমাকে আজকে ডেটাবেসটা জাস্ট ভিউ পারমিশন দেবে, মানে তুমি জাস্ট ভিউ করতে পারবে, তুমি কোনো রিড রাইট করতে পারবে না। আবার ধরো তোমাকে কালকে 1 ঘন্টার জন্য রাইট পারমিশন দেবে। কোনো একটা পারমিশন কোনো একজন ইউজারকে দেওয়া, ইউজারের থেকে পারমিশন তুলে নেওয়া, এই ধরনের কাজের জন্য মানে কাজগুলো যারা করে তারা হচ্ছে সফিস্টিকেটেড ইউজার্স বা তারা হচ্ছে স্পেশালাইজড ইউজার্স। তাদেরকে বলা হয় ডিবিএ বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। প্রত্যেকটা কোম্পানির ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে এবং ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের হিউজ রোল রয়েছে। মানে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের শুধু আলাদা একটা কোর্স হয়। ডিবিএ এমনি এমনি হওয়া যায় না। ডিবিএ হতে গেলে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্স করতে হয়, তবেই তুমি ডিবিএ হতে পারবে। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের ইউজার্স রয়েছে ডেটাবেসের রেসপেক্টে। তো একদম যারা ইন্টারনাল লেভেলে যারা কাজ করে, একদম যারা ডিরেক্টলি ইন্টারাক্ট করে ডেটাবেসের সাথে, তারা হচ্ছে ডিবিএ। ডিবিএ অ্যাকচুয়াল ডেটাবেসে ডেটাটা কি ফরম্যাটে স্টোর আছে সেটা কিন্তু ডিবিএ বলতে পারবে। তুমি আমি বলতে পারবো না, সফিস্টিকেটেড ইউজারও পারবে না, অ্যাপ্লিকেশন প্রোগ্রামারও পারবে না, ইন্ড ইউজার তো পারবেই না। বাট ডিবিএ বলতে পারবে অ্যাকচুয়াল ডেটাবেসে কি ফরম্যাটে ডেটাটা স্টোর আছে। তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আসে এক্সামে, সেটা হচ্ছে রোল অফ ডিবিএ বা রোল অফ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজটা হচ্ছে, মানে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের আলাদা করে ওরকমভাবে কাজ ডিফাইন করা যায় না। মোদ্দা কথা, যাবতীয় যত কাজ সব ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরই করে। যাবতীয় যত কাজ সব ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরই করে। ঠিক আছে, প্রথম হচ্ছে স্কিমা ডেফিনেশন। স্কিমা ডেফিনেশন মানে হোয়াট ইজ স্কিমা? স্কিমা কাকে বলে? স্কিমা মানে হচ্ছে ওভারঅল স্ট্রাকচার অফ দ্য ডেটাবেস। ডেটাবেসের ওভারঅল স্ট্রাকচারকে বলে ডেটাবেস স্কিমা। ডেটাবেস স্কিমাটাকে ডিফাইন করা হচ্ছে ডিবি এর কাজ। ঠিক আছে, ডেটাবেস স্কিমাটাকে ডিজাইন করা হচ্ছে ডিবি এর কাজ। ডিবিএ ডেটাবেস স্কিমা ডিফাইন করে। বোঝা গেছে? Storage structure and access method definition. DBA decides how the data is to be represented in the database and how to access it. ধরো তুমি ডেটাবেসে কোনো একটা ডেটা ইনসার্ট করতে চাইছো, সেই ডেটাটা কি ফরম্যাটে ইনসার্ট হবে? ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, স্ট্রিং, কি ফরম্যাটে ডেটাটা ইনসার্ট হবে সেটা ডিফাইন করাও ডিবি এর কাজ। এবং সেই ডেটাটাকে শুধু ইনসার্ট করা নয়, কি ফরম্যাটে সেই ডেটাটা অ্যাক্সেস করা যাবে, দ্যাট ইজ অলসো ডিফাইন বাই ডিবিএ। তাহলে ডেটাবেসে ডেটা কি ফরম্যাটে স্টোর থাকবে,
ডেটাবেসে ডেটা কখন অ্যাক্সেস করা যাবে, কিভাবে অ্যাক্সেস করা যাবে, এভরিথিং ইজ ডিফাইন্ড বাই ডিবিএ। নেক্সট হচ্ছে ডিফাইনিং সিকিউরিটি অ্যান্ড আদার কনস্ট্রেন্টস। ডেটাবেসের সিকিউরিটি ডিফাইন করা, ঠিক আছে, ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস ডিজাইন করা ডিবি এর কাজ। ধরো এরকম একটা ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস দিল যে রাত 12টা থেকে বিকেল 5টা সকাল 5টা পর্যন্ত ডেটাবেসটা অ্যাক্সেস করা যাবে না, দিতেই পারে। সিকিউরিটির জন্য এরকম কনস্ট্রেন্টস দিতেই পারে, এটা ডিবিএ দিয়ে দেবে যে ডেটাবেসকে এই টাইম থেকে এই টাইমে অ্যাক্সেস করা যাবে না। আমার মনে আছে আমি একটা জায়গায় কাজ করতাম অনেক দিন আগে, তখন আমাদের মানে আমি যে টিমে ছিলাম আমাদেরকে বলতো যে মানে ইউএস এর ক্লায়েন্ট, তো ইউএস এর যখন অফিস টাইম সেই টাইমে তখন আমাদের রাত্রেবেলা, তো তখন আমরা যাতে ওই লগ ইন করে টেস্টিং না করি, কারণ ওই টাইমে রিয়াল ইউজার লগ ইন করে রয়েছে, ঠিক না? তো রিয়াল ইউজার যখন লগ ইন করে রয়েছে তখন যদি আমরা অ্যাজ এ টেস্টার লগ ইন করে কিছু টেস্ট করতে যাই তো রিয়াল ইউজারের কাছে সেই প্রম্পট এসে যাবে, তাই না? ধরো তুমি হোয়াটসঅ্যাপ ওপেন করে কাজ করছো, হোয়াটসঅ্যাপ করছো, তো এবার হোয়াটসঅ্যাপের টেস্ট ইঞ্জিনিয়ার যদি ইন্টারনালি হোয়াটসঅ্যাপটাকে অ্যাক্সেস করে, তো দেখা গেল যে কোনো না কোনো চেঞ্জেস চলে আসলো বা কোনো না কোনো প্রম্পট চলে আসলো, তো তখন তুমি তো সাথে সাথে রিপোর্ট মারবে যে কি হলো, আমি তো করিনি, কি করে চেঞ্জটা হলো, তাই না? তো এইগুলোকে বলা হয় ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। এই ধরনের ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস ডিবিএ ডিফাইন করতে পারে। দেন ডেটাবেসের কোন পার্টটা কোন ইউজার অ্যাক্সেস করবে, কোন ইউজারকে কোন পার্টটা থেকে অ্যাক্সেস তুলে দেবে, এভরিথিং ডিফাইন্ড বাই ডিবিএ। তো গ্রান্টিং দ্য অ্যাক্সেস, রিভোকিং দ্য অ্যাক্সেস, এভরিথিং ডিফাইন্ড বাই ডিবিএ। কোন ইউজারকে কতটুকু ডেটা প্রোভাইড করতে হবে সেটাও ডিবিএ ডিফাইন করে। যেমন ধরো তোমরা যখন রেজাল্ট চেক করো, তোমরা শুধুমাত্র রেজাল্ট মার্কসটুকুই দেখতে পাও, সেই মার্কসটা ইন্টারনালি কি ফরম্যাটে রয়েছে, কখন আপডেট করা হয়েছে, কি ফরম্যাট মানে কিভাবে আপডেট করা হয়েছে, বা তার ইন্টারনাল স্ট্রাকচারটা কি আছে সেটা কিন্তু তুমি দেখতে পাও না। সো ডিবিএ প্রোভাইডস নেসেসারি ডেটা টু দ্য ইউজার, যতটুকু দরকার ততটুকু, এক্সট্রা ডেটা মানে এক্সট্রা ইনফরমেশন শো করবে না। অ্যাপ্লিকেশন প্রোগ্রামারদেরকে অ্যাসিস্ট করা ডিবি এর কাজ। ওভারঅল পারফরমেন্সকে চেক করা ডিবি এর কাজ, মনিটরিং করা, যে হয়তো দেখা গেল কখনো না কখনো ডেটাবেস থেকে কোনো ডেটা অ্যাক্সেস করতে অনেক টাইম লাগছে, হয় না? অনেক সময় কোনো একটা ওয়েবসাইট খুলতে অনেক টাইম লাগে, তার মানে কি কোনো না কোনো জায়গায় প্রবলেম হয়েছে, তো ওভারঅল মনিটরিং করা ডেটাবেসটাকে ডিবি এর কাজ। এবং ডিবি এর আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিকভারি। একটা সার্টেন টাইম ইন্টারভ্যালে ডিবিএ ডেটাটাকে ব্যাকআপ নেবে, যদি কোনো ফেইলিওর হয়, ইন কেস অফ এনি ফেইলিওর, তখন কিন্তু ওই ব্যাকআপ থেকে ডেটাটাকে রিকভারি করা যায়। তো এগুলো হচ্ছে ডিবি এর রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস, ঠিক আছে? তো আমি এটা সেন্ড করে দিচ্ছি। এখন লিখতে হবে না, পরে সবাই লিখে নেবে। আমি সেন্ড করছি, আমি চলে যাব নেক্সট টপিকে, দ্যাট ইজ কল্ড ইআর মডেল অর এন্টিটি রিলেশনশিপ মডেল। ডেটাবেস ডিজাইনিং এর জন্য আমাদের কিছু মডেল রয়েছে, অনেক ধরনের মডেল রয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল, নেটওয়ার্ক মডেল, এন্টিটি রিলেশনশিপ মডেল। তো ডেটাবেসকে প্রপারলি ডিজাইন করার জন্য যে মডেলটা ইউজ হয় সেটাকে বলা হয় entity relationship model. It is a graphical representation of the database.
তো তোমাকে যদি আমি বলি হোয়াট ইজ এ ডেটাবেস, ডেটাবেস কি? ডেটাবেস আর দ্য কালেকশন অফ সাম রিলেশনস, কালেকশন অফ সাম টেবিলস। ধরো আমি যদি বলি কলেজের ডেটাবেস, হ্যাঁ কলেজের ডেটাবেসে, তাহলে কলেজের ডেটাবেসে কি কি টেবিলস থাকতে পারে? ধরো আমি বললাম যে হেরিটেজের ডেটাবেস, হেরিটেজের ডেটাবেসে কি কি টেবিল থাকতে পারে? স্টুডেন্ট, ফ্যাকাল্টিজ, ল্যাব অ্যাসিস্ট্যান্টস, অ্যাডমিন স্টাফ, হ্যাঁ লাইব্রেরি, অ্যাকাউন্টস, আরো অনেক থাকতে পারে। সো হোয়াট ইজ এ ডেটাবেস? এ ডেটাবেস ইজ দ্য কালেকশন অফ সাম টেবিলস। অনেকগুলো টেবিলের কালেকশনকে, অনেকগুলো টেবিল মানে থাকবে ডেটাবেসের মধ্যে, ডেটাবেসের মধ্যে অনেক টেবিল থাকবে। একটা ডেটাবেসে একটা টেবিল না, একটা ডেটাবেসে অনেক টেবিল থাকতে পারে। তো একটা ডেটাবেসে যখন অনেকগুলো টেবিল থাকছে, তো এই টেবিলগুলোর মধ্যে যে রিলেশনশিপ, অবভিয়াসলি স্টুডেন্ট ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি ল্যাব অ্যাসিস্ট্যান্ট, স্টুডেন্ট অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্ট ফ্যাকাল্টি অ্যাকাউন্ট, স্টুডেন্ট লাইব্রেরি, সমস্ত টেবিলগুলো ইন্টারনালি রিলেটেড, সমস্ত টেবিলগুলো ইন্টারনালি লিঙ্কড। তো এই লিঙ্কটাকে, এই রিলেশনটাকে যখন আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, তখন সেটাকে বলা হয় ইআর মডেল বা ইআর ডায়াগ্রাম। সো হোয়াট ইজ ইআর ডায়াগ্রাম? It is the graphical representation of the database. That means how the relations or how the tables are internally related with each other. ঠিক আছে? তো internally related মানে ইন্টারনালি রিলেটেড রিলেশনগুলোর মধ্যে যে রিলেশনসগুলোকে নিয়ে যে পিক্টোরিয়াল বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা বানাতে পারি, সেটাকেই বলা হয় ইআর মডেল বা ইআর ডায়াগ্রাম। বোঝা গেছে? ঠিক আছে। তো এবার ইআর ডায়াগ্রাম, এটা কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট। এটার মানে এখানে তোমাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। তো ইআর ডায়াগ্রাম আঁকতে গেলে আমাদের ইআর ডায়াগ্রামে কি কি সিম্বল ইউজ হয় সেটা ফার্স্টে দেখতে হবে। হোয়াট আর দ্য সিম্বলস? তো প্রথমে হচ্ছে এন্টিটি। এন্টিটিকে রেক্ট্যাঙ্গেল দিয়ে ডিনোট করা হয়। এন্টিটি কি জিনিস? যতগুলো টেবিল আছে, টেবিলগুলোকে বলা হয় এন্টিটি। একটা ডেটাবেসের যতগুলো রিলেশনস রয়েছে, সেই রিলেশনসগুলোকে বলা হয় এন্টিটি। অ্যান এন্টিটি ইজ এ পার্সন, ইজ এ প্লেস, ইজ এন অবজেক্ট, যাই হোক না কেন, মোদ্দা কথা বাংলা ভাষায় একটা ডেটাবেসের যতগুলো রিলেশন রয়েছে, সেই রিলেশনসগুলোকে বলা হয় এন্টিটি। মানে আমি যদি হেরিটেজের রেসপেক্টে ভাবি, তাহলে ধরো স্টুডেন্ট, ফ্যাকাল্টি, কোর্স, ডিপার্টমেন্ট, রেজাল্ট, ক্লাস, সাবজেক্ট, এগুলো হচ্ছে এক একটা টেবিল, এক একটা রিলেশন, এগুলো এক একটা এন্টিটি। এন্টিটিকে ডিফাইন করা হয় কি দিয়ে? এন্টিটিকে ডিফাইন করা হয় রেক্ট্যাঙ্গেল সিম্বল দিয়ে। বোঝা গেছে? এন্টিটিকে ডিফাইন করা হয় রেক্ট্যাঙ্গেল সিম্বল দিয়ে। এবারে টেবিলের যে ফিল্ডগুলো রয়েছে, অ্যাট্রিবিউটস যেগুলো রয়েছে, সেই অ্যাট্রিবিউটসগুলোকে বলা হয়, মানে ওগুলোকে বলা হয় অ্যাট্রিবিউটস, টেবিলের ফিল্ডগুলো। যেমন ধরো স্টুডেন্ট টেবিলের মধ্যে রোল, নেম, ক্লাস, সেকশন, ব্রাঞ্চ, সেমিস্টার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এজ, ব্যাকলগ, এগুলো রয়েছে। তো দিজ অল আর কল্ড অ্যাট্রিবিউটস। ঠিক আছে? অ্যাট্রিবিউটসকে ওভাল শেপ সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে অ্যাট্রিবিউট কি? একটা টেবিলের বা এন্টিটির যে ফিল্ডসগুলো থাকে, যে প্রপার্টিসগুলো থাকে, দে আর কল্ড অ্যাট্রিবিউটস। ঠিক আছে? তাহলে এন্টিটি হলো টেবিল বা রিলেশন, সেই টেবিলের যা যা ফিল্ড আছে, সেই ফিল্ডগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস।
নেক্সট হচ্ছে এন্টিটি সেট। তো অবভিয়াসলি একটা ডেটাবেসে একটা এন্টিটি থাকবে না, অনেকগুলো এন্টিটি থাকবে। তো গ্রুপ অফ এন্টিটিকে অফ সেম টাইপ, গ্রুপ অফ এন্টিটি অফ সেম টাইপ ইজ কল এন্টিটি সেট। যেমন ধরো একটা কলেজে যতগুলো স্টুডেন্ট আছে, একটা কলেজে তো একটা স্টুডেন্ট নেই, অনেক স্টুডেন্ট আছে, তো গ্রুপ অফ all the students studying in a college is called entity set, student entity set. একটা কলেজে যত প্রফেসর আছে, তো প্রফেসরের এন্টিটি সেট, মানে সেম টাইপের এন্টিটিস গুলোকে গ্রুপ করলে সেটাকে বলে এন্টিটি সেট। ঠিক আছে, সেম টাইপের এন্টিটি গুলোকে গ্রুপ করলে সেটাকে বলে এন্টিটি সেট। নেক্সট হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ ইজ দ্য কানেকশন বিটুইন সেভারেল এন্টিটিস, association between several entities. It should be placed between two entities and a line connecting it to an entity, and এটাকে ডায়মন্ড সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেমন ধরো স্টুডেন্ট আর বুক, তো স্টুডেন্ট এন্টিটি আর বুক এন্টিটির মধ্যে রিলেশনশিপটা হচ্ছে ইস্যু, কারণ স্টুডেন্ট ক্যান ইস্যু বুক, তাই তো? তাহলে স্টুডেন্ট আর বুক এদের মধ্যে হচ্ছে রিলেশনশিপ হচ্ছে ইস্যু। তো স্টুডেন্ট বুক ইস্যু করতে পারে, তাই স্টুডেন্ট আর বুক হচ্ছে রিলেশনশিপটা হচ্ছে ইস্যু। হয়ে গেল? আচ্ছা, তাহলে এটা গেল রিলেশনশিপ। তাহলে দুটো এন্টিটির বা মোর দেন ওয়ান এন্টিটির মধ্যে যে কানেকশন বা যে অ্যাসোসিয়েশন রয়েছে সেটাকে বলা হয় রিলেশনশিপ। তো যদি আমরা একটা সিম্পল লাইব্রেরি সিস্টেমের ইয়ার ডায়াগ্রাম ভাবি, সিম্পল দুটো এন্টিটি নিয়ে আমরা একটা ইয়ার ডায়াগ্রাম লাইব্রেরির বানাচ্ছি। লাইব্রেরি তো দুটো এন্টিটি নয়, অনেক এন্টিটি হতে পারে, আমি এখানে একটা এক্সাম্পল হিসাবে দেখিয়েছি জাস্ট। তো মানে কিভাবে ইয়ার ডায়াগ্রাম ড্র করতে হয়, তো বেসিক্যালি এন্টিটি গুলোকে তুমি রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করবে, অ্যাট্রিবিউটস গুলোকে ওভাল শেপ দিয়ে ড্র করবে, আর রিলেশনশিপটাকে ডায়মন্ড সিম্বল দিয়ে ড্র করবে। আর এন্টিটির যে মধ্যে মানে অ্যাট্রিবিউট গুলোর মধ্যে যে অ্যাট্রিবিউটটা প্রাইমারি কি বা কি অ্যাট্রিবিউট, সেটার নিচে তোমাকে আন্ডারলাইন করে দিতে হবে। ঠিক আছে, মনে রাখবে ইচ অ্যান্ড এভরি এন্টিটি মাস্ট হ্যাভ ওয়ান প্রাইমারি কি। যেরকম একটা রিলেশনের অন্তত একটা প্রাইমারি কি থাকতেই হবে, সেরকম প্রত্যেকটা এন্টিটির একটা করে কি অ্যাট্রিবিউট থাকতেই হবে। আর দুটো এন্টিটির মধ্যে যে রিলেশনশিপ সেটাকে বলা হয় বাইনারি রিলেশনশিপ। মানে কখনো যদি রিলেশনশিপটা অনলি টু এন্টিটিস এর মধ্যে হয় তখন সেটাকে বলে বাইনারি রিলেশনশিপ। থ্রি এন্টিটিস এর মধ্যে হলে বলে টার্নারি রিলেশনশিপ। দুটো এন্টিটির মধ্যে হলে বাইনারি রিলেশনশিপ। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ বাইনারি রিলেশনশিপ। তোমাকে যদি বাইনারি রিলেশনশিপের এক্সাম্পল দেওয়া হয়, তোমাকে যদি বাইনারি রিলেশনশিপের এক্সাম্পল আঁকতে দেওয়া হয় বা লিখতে দেওয়া হয়, তো ইউ ক্যান রাইট দিস স্টুডেন্ট অ্যান্ড বুক ইস্যু। তো ইস্যু রিলেশনশিপটা দুটো এন্টিটির মধ্যে আছে, বুক আর স্টুডেন্ট, তাই এটাকে বলা হয়েছে বাইনারি রিলেশনশিপ। সেম ভাবে টার্নারি রিলেশনশিপ কি জিনিস? যখন রিলেশনশিপটা তিনটে অ্যাট্রিবিউটের মধ্যে হয়, এই তিনটে এন্টিটির মধ্যে হয়, তখন সেটাকে বলা হয় টার্নারি রিলেশনশিপ। তো দেখো, রিলেশনশিপ বিটুইন থ্রি এন্টিটিস ইজ কল্ড টার্নারি রিলেশনশিপ। যেমন ধরো ফ্যাকাল্টি টেবিলের ফ্যাকাল্টি নেম, ফ্যাকাল্টি আইডি, ফ্যাকাল্টি ব্রাঞ্চ, ফ্যাকাল্টি টেকনোলজি, দিজ অল আর দ্য অ্যাট্রিবিউটস, যার মধ্যে ফ্যাকাল্টি আইডি হচ্ছে কি অ্যাট্রিবিউট। স্টুডেন্ট টেবিলে রোল নাম্বার, নেম, ব্রাঞ্চ, সেমিস্টার, দিজ অল আর দ্য অ্যাট্রিবিউটস, তার মধ্যে রোল নাম্বার হচ্ছে কি অ্যাট্রিবিউট। প্রজেক্ট টেবিলে প্রজেক্ট আইডি, প্রজেক্ট নেম, প্রজেক্ট আইডি হচ্ছে কি অ্যাট্রিবিউট। সো রিলেশনশিপ বিটুইন দ্য থ্রি এন্টিটিস ইজ কল্ড টার্নারি রিলেশনশিপ। তো এরকম যদি তিনটে এন্টিটির মধ্যে কোনো রিলেশনশিপ হয় তখন সেটাকে বলা হয় টার্নারি রিলেশনশিপ। ক্লিয়ার? তাহলে দুটো এন্টিটির মধ্যে রিলেশনশিপ হলে বাইনারি রিলেশনশিপ,
তিনটে এন্টিটির মধ্যে রিলেশনশিপ হলে টার্নারি রিলেশনশিপ। আমরা পরে প্র্যাকটিস করব। এবার দেখবো আমরা অ্যাট্রিবিউটস এর টাইপ। প্রথমে হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট। তো সিম্পল অ্যাট্রিবিউট তো পড়লামই আমরা, এরকম ভাবে ওভাল শেপ দিয়ে অ্যাট্রিবিউটকে ডিফাইন করা হয়, ঠিক আছে? ওভাল শেপ দিয়ে অ্যাট্রিবিউটকে ডিফাইন করা হয়, সেটাকে বলা হয় সিম্পল অ্যাট্রিবিউট। দেন আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট কি জিনিস? যখন একটা অ্যাট্রিবিউট থেকে আরো অ্যাট্রিবিউটকে সাব ক্যাটাগরাইজড করা যায়, তখন সেটাকে বলা হয় কম্পোজিট অ্যাট্রিবিউট। যেমন ধরো নেম, নেম থেকে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া যায়, ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম। হ্যাঁ, অ্যাড্রেস, অ্যাড্রেস থেকে ধরো স্ট্রিট, রোড, সিটি, এরকম দেওয়া যায় না? তো তখন সেটাকে বলা হয় কম্পোজিট অ্যাট্রিবিউট। তার মানে the attribute which can be divided into subparts are called composite attribute। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট। তো যে অ্যাট্রিবিউটের সিঙ্গেল, মানে যে অ্যাট্রিবিউটের সিঙ্গেল ভ্যালু হয়, রোল নাম্বার তো একজনের দুটো হতে পারে না, তো সেটা হচ্ছে সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট। কিন্তু কোনো মানে অ্যাট্রিবিউটের যদি মাল্টিপল ভ্যালু পসিবল হয়, যেমন ধর ইমেল আইডি, যেমন ধর মোবাইল নাম্বার, তো একটা লোকের মাল্টিপল মোবাইল নাম্বার থাকতে পারে, একটা লোকের মাল্টিপল ইমেল আইডি থাকতে পারে, ঠিক আছে? তো তখন সেটাকে বলা হয় মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। আর তার সিম্বলটা দেখ, ডবল ওভাল, মানে ওভালের ডবল বাউন্ডারি রয়েছে, ঠিক আছে? তো এরকম ডবল শেপ ওভাল দিয়ে যেটাকে ডিফাইন করা হয় সেটাকে বলা হয় মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। বোঝা গেছে? তাহলে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট হচ্ছে একটা ওভাল, আর এরকম ডবল ওভাল দিয়ে ডিফাইন করলে সেটাকে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বলা হয়। নেক্সট হচ্ছে স্টোরড অ্যাট্রিবিউট আর ডিরাইভড অ্যাট্রিবিউট। স্টোরড অ্যাট্রিবিউট মানে যেটা তুই ইনসার্ট করছিস, আর সেখান থেকে যদি কোনো একটা ভ্যালু ক্যালকুলেট হয়ে আসে সেটাকে বলা হয় ডিরাইভড অ্যাট্রিবিউট। যেমন ধর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ তোকে ইনসার্ট করতে হবে, ডেট অফ বার্থ থেকে আজ কারেন্ট ডেট সাবট্রাক্ট করলে এজ পেয়ে যাবি, সো এজ হবে ডিরাইভড অ্যাট্রিবিউট। ডিরাইভড অ্যাট্রিবিউট দেখ ডটেড ওভাল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? তো কোনো একটা অ্যাট্রিবিউট যদি কোনো একটা স্টোরড অ্যাট্রিবিউট থেকে ক্যালকুলেট হয়ে বা ডিরাইভ হয়ে আসে, তখন সেটাকে বলা হয় ডিরাইভড অ্যাট্রিবিউট। হলো? এখানে দেখ একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, স্টুডেন্ট, স্টুডেন্টের রেসপেক্টে রোল নাম্বার হচ্ছে কি অ্যাট্রিবিউট, নেম হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট, ফোন নাম্বার হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, বার্থ ডেট হচ্ছে স্টোরড অ্যাট্রিবিউট, আর এজ হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। ঠিক আছে? সো এখানে সমস্ত অ্যাট্রিবিউটগুলোর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো, তাহলে এগুলো ছিল বেসিক সিম্বল ইয়ার ডায়াগ্রামের। নেক্সট ক্লাসে আমরা ইয়ার ডায়াগ্রাম কিভাবে ড্র করব, কিভাবে একটা কেস স্টাডির থেকে ইয়ার ডায়াগ্রাম ড্র করব, সেগুলো শিখব। ওকে, দেখো কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, নাহলে আজকের মতন ক্লাস শেষ। স্যার আমার স্যার ওরাকেলেরটা করে দেবেন? ওরা কেলে কি করে দেবো বলো?
ওই যে স্যার ওই সেটিংটা স্যার করতে পারছি না, ওখানে ওই যেটা লিখবো আপনি যেটা পাঠিয়েছেন কোথায় যেটা স্যার লিখবো ওখানটায় তো ওরাকেল যেতে ইনস্টল পারছি হয়ে না। গেছে? হ্যাঁ ইনস্টল তো হয়ে আছে। ওরাকেল বলে দিচ্ছি, সেটিং করার কিছু নেই। ওরাকেল ইনস্টল হলে আমাকে এই যে লেখার জায়গাটাকে আপনি এসেছেন, আমি এখান থেকে যেতে এইটা পারছি না। এইটা এইটা পারবি না তো তুই। এখান থেকে ওরাকেল ইনস্টল করেছিস, ওরাকেল স্যার লিভ করে যাব হ্যাঁ লিভ করে যাও। ওরাকেল Okay. থেকে বাই। এইখানে এই গো টু ডেটাবেস হোম পেজে যাবি। এই গো টু ডেটাবেস হোম পেজে গেলে একটা আচ্ছা। ওয়েবসাইট খুলবে। এইখানে আইডি হুম। পাসওয়ার্ড চাইবে। আইডি হচ্ছে সিস্টেম, পাসওয়ার্ড তুই যেটা দিয়েছিস হ্যাঁ সেটা। দিয়ে লগ ইন, দিয়ে হ্যাঁ এসকিউএল এ ক্লিক করতে হবে, এসকিউএল কমেন্টস এ ক্লিক করতে হবে। এই যে এখানে চলে আসবে। এবার এখানে তুই যা লিখবি চলে আসবে। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এই এসছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এইখানে আচ্ছা। লিখতে হবে হ্যাঁ স্যার ঠিক আছে। এসকিউএল, দেন ওই এসকিউএল স্যার আমি ওই কমেন্টস। গো টু হোম পেজ ওইখান থেকে ওপেন করিনি। না, ওখান থেকে ওপেন করতে হবে। ঠিক আছে, চলো এন্ড করি তাহলে। আচ্ছা হ্যাঁ স্যার ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।